হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপার অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 এই পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব ভূমিকা আলোচনা করো। কিন্তু এটা মনে রাখতে হবে বিশ্বায়নের পটভূমিতে। অ্যান্সারটা দেখবে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হয়। দেখো, বর্তমান বিশ্বায়নের যুগে জাতিরাষ্ট্রগুলির সার্বভৌমত্বের ধারণা ক্রমশ শিথিল হয়েছে এবং একটি পরনির্ভরশীল বিশ্ব অর্থনীতি গড়ে উঠেছে। বিশ্বস্তরে কোনো একক সরকার বা কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকলেও এই বিশাল ও জটিল অর্থনৈতিক ব্যবস্থাকে পরিচালনার জন্য গ্লোবাল গভর্নেন্স বা বিশ্ব প্রশাসনের প্রয়োজন হয়। আর এই প্রশাসনিক শূন্যতা পূরণে ব্রেটন উডস সম্মেলনের ফসল বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং পরবর্তীকালে সৃষ্ট বিশ্ব বাণিজ্য সংস্থা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আর এই প্রতিষ্ঠানগুলি কেবল আর্থিক লেনদেনই নয়, বরং নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বজুড়ে একটি অলিখিত প্রশাসনিক কাঠামো পরিচালনা করে। এবার প্রথমে আসি ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে, অর্থাৎ বিশ্ব ব্যাংক কি ভূমিকা আছে বিশ্ব ব্যাংকের। বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক মূলত দীর্ঘমেয়াদী উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের দায়িত্ব পালন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে এর জন্ম হলেও বর্তমান বিশ্বায়নের যুগে এটি তৃতীয় বিশ্বের দেশগুলোর উন্নয়নের চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংক উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোকে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো নির্মাণ এবং কৃষি উন্নয়নের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। তবে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সুশাসন, অর্থাৎ গুড গভর্নেন্স ও নীতি নির্ধারণে এর প্রভাব। সুশাসন ও নীতি নির্ধারণে এর প্রভাব। ঋণ প্রদানের শর্ত হিসাবে বিশ্ব ব্যাংক গ্রাহীতা দেশগুলোর ওপর কাঠামোগত উপযোজন কর্মসূচি চাপিয়ে দেয়। এর মাধ্যমে রাষ্ট্রগুলোকে তাদের প্রশাসনিক ব্যয় সংকোচন, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ, বাজার অর্থনীতির প্রসারে বাধ্য করা হয়। অর্থাৎ একটি দেশের অভ্যন্তরীণ প্রশাসন কিভাবে চলবে এবং তার অর্থনৈতিক অগ্রাধিকার কি হবে তা নির্ধারণে বিশ্ব ব্যাংক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্দেশকের ভূমিকা পালন করে, যা বিশ্ব প্রশাসনেরই নামান্তর। সেকেন্ড আছে IMF, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার। এখানে কি বলা হচ্ছে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা এবং আর্থিক নজরদারির ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা IMF এর ভূমিকা অপরিসীম। বিশ্বায়নের ফলে পুঁজির অবাধ প্রবাহ সৃষ্টি হয়েছে, যার ফলে যে কোনো দেশের অর্থনৈতিক সংকট দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে IMF বিশ্ব অর্থনীতির পাহারাদার হিসাবে কাজ করে। এর প্রধান প্রশাসনিক কাজ হলো সদস্য রাষ্ট্রগুলির মুদ্রানীতি, বিনিময় হার এবং রাজকোষ ঘাটতির ওপরে কড়া নজর রাখা। যখন কোনো দেশ বৈদেশিক বাণিজ্যের লেনদেনে ভারসাম্য সংকটে পড়ে, তখন IMF শেষ আশ্রয়স্থল হিসাবে ঋণ দেয়। কিন্তু এই ঋণের সাথে কঠোর শর্তাবলী বা কন্ডিশনালিটি যুক্ত থাকে। এটা না লিখলেও চলবে, কঠোর শর্তাবলী যুক্ত থাকে। যেমন মুদ্রার অবমূল্যায়ন, অর্থাৎ টাকার মান কমিয়ে দিতে হবে তাদের। টাকা নয়, আমাদের তো টাকা আছে, অন্যদের ডলার থাকতে পারে, কারণ যা মুদ্রা আছে, ঠিক আছে। মুদ্রার অবমূল্যায়ন, তারপর ভর্তুকি প্রত্যাহার এবং সমাজ কল্যাণমূলক ব্যয় হ্রাস, এই শর্তগুলো মেনে চলার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো কার্যত IMF এর নির্ধারিত প্রশাসনিক ও অর্থনৈতিক ছকের অধীনে চলে আসে। এইভাবে IMF জাতীয় অর্থনীতির ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ বজায় রাখে। পরের পয়েন্ট আছে, দেখো,
বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ যেটাকে বলা হচ্ছে WTO, এটাকে বোঝো। এর ভূমিকা কি আছে দেখো। 1995 সালে প্রতিষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO বর্তমান বিশ্বায়নের যুগে বাণিজ্যের নিয়মকানুনগুলি নির্ধারণকারীর সর্বোচ্চ সংস্থা। এটি একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যের শর্তাবলী তৈরি করে এবং তা মানতে বাধ্য করে। বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে এর ক্ষমতা ব্যাপক, কারণ এটি অনেকটা বিশ্ব আইনসভা ও বিশ্ব আদালত এর সংমিশ্রণ হিসাবে কাজ করে। একদিকে এটি মুক্ত বাণিজ্যের প্রসারে শুল্ক হ্রাস এবং কোটা প্রথা বিলোপের জন্য নীতি প্রণয়ন করে, যা সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জাতীয় আইন সংশোধনের মাধ্যমে কার্যকর করতে হয়। অন্যদিকে এর বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা বাণিজ্যের সংঘাত মেটাতে বিচারকের ভূমিকা পালন করে। যদি কোনো দেশ WTOর নিয়ম লঙ্ঘন করে তবে এই সংস্থা সেই দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে। পণ্য বাণিজ্যের পাশাপাশি মেধাস্বত্ব এবং পরিষেবার ক্ষেত্রেও নিয়ম তৈরির মাধ্যমে WTO বিশ্বজুড়ে একটি অভিন্ন আইনি ও বাণিজ্যিক প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে। এবার উপসংহার দেখো। পরিশেষে বলা যায় বিশ্ব ব্যাংক, IMF, WTO এই তিনটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে বিশ্বায়নের যুগের ত্রিমাত্রিক প্রশাসনিক স্তম্ভ হিসাবে কাজ করছে। এরা উন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা এবং বাণিজ্যের নিয়মকানুনের মাধ্যমে বিশ্বজুড়ে পুঁজিবাদের বিস্তার ও নব্য উদারনীতির নীতি কার্যকর করেছে। যদিও সমালোচকেরা মনে করেন যে এই প্রতিষ্ঠানগুলো উন্নত দেশগুলোর স্বার্থ রক্ষা করে এবং উন্নয়নশীল দেশগুলোর সার্বভৌমত্বর হস্তক্ষেপ করে, তবুও বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক শৃঙ্খলার রক্ষায় এদের প্রশাসনিক গুরুত্ব অনস্বীকার্য। আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটোই আছে। পরের প্রশ্ন আছে নির্জোট আন্দোলন অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা এবং প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের যাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আর তোমরা জানো বহু ছাত্রছাত্রী আমাদের ক্লাস করছে। তোমরা যদি এখনও কেউ ইচ্ছুক থাকো ক্লাস করতে অর্থাৎ আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার এখানে প্রথমেই আসি ভূমিকায় কি বলা হচ্ছে দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক রাজনীতি যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুই মহাশক্তির নেতৃত্বে বিভক্ত হয়ে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াইয়ের বাতাবরণ তৈরি করেছিল, ঠিক সেই সময় নির্জোট আন্দোলনের জন্ম হয়। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো কোনো সামরিক জোটে না গিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণে যে সিদ্ধান্ত নিয়েছিল তাকেই নির্জোট আন্দোলন বলা হয়। জওহরলাল নেহরু, মার্শাল টিটো, গামাল আবদেল নাসের, সুকর্ণ এবং নক্রুমা এই 5 রাষ্ট্র নায়কের হাত ধরে এটি একটি শক্তিশালী আন্তর্জাতিক মঞ্চে পরিণত হয়। এবার দেখো নির্জোট আন্দোলনের সূত্রপাত অর্থাৎ কোথা থেকে এর সূত্রপাত। নির্জোট আন্দোলনের সূত্রপাত কোনো একটি নির্দিষ্ট দিনে হয়নি, এটি ছিল একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। এর বীজ রোপিত হয়েছিল 1947 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশীয় সম্পর্ক সম্মেলনের মাধ্যমে, যেখানে এশিয়ার দেশগুলোর সংহতির কথা বলা হয়। তবে আন্দোলনের প্রকৃত ভিত্তি স্থাপিত হয় 1955 সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে। এই সম্মেলনে এশিয়া আফ্রিকার 29টি দেশ সমবেত হয়ে উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যের বিরোধিতা করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে। পরবর্তীকালে 1961 সালে যুগোস্লোভিয়ার রাজধানী বেলগ্রেডে 25টি সদস্য রাষ্ট্র নিয়ে আনুষ্ঠানিকভাবে
নির্জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারত, মিশর ও যুগোস্লোভিয়ার যৌথ উদ্যোগে এই আন্দোলন একটি প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং দ্রুত তৃতীয় বিশ্বের দেশগুলোর কণ্ঠস্বর হয়ে ওঠে। এবারে আছে দেখো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভূমিকা। এখানে প্রথমত কি বলা হচ্ছে, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা ছিল এর প্রধান কাজ। বলছে সদ্য স্বাধীন দেশগুলো যাতে পুনরায় নব্য উপনিবেশবাদের শিকার না হয় এবং কোনো পরাশক্তির কিরানকে পরিণত না হয়, সেই জন্য জোট নিরপেক্ষ আন্দোলন একটি রক্ষা কবচ হিসাবে কাজ করেছে। আর এটি দেশগুলোকে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে উৎসাহিত করেছে। সেকেন্ড বলা হচ্ছে বিশ্বমঞ্চে কৃষ্ণাঙ্গ ও অনুন্নত জাতিগুলির আত্মমর্যাদা প্রতিষ্ঠায় এই আন্দোলন অগ্রণী ভূমিকা নেয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য নীতি এবং প্যালেস্টাইনের সমস্যার মতো ইস্যুতে নির্জোট দেশগুলো একজোট হয়ে জাতিপুঞ্জের চাপ সৃষ্টি করেছে। তৃতীয়ত, উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছায়াযুদ্ধের সময় এটি বিশ্ব শান্তি ও নিরস্ত্রীকরণের পক্ষে জোরালো সওয়াল করেছিল। এবার বর্তমান প্রাসঙ্গিকতা দেখো। অনেকে মনে করেন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ছায়াযুদ্ধের অবসানের ফলে নির্জোট আন্দোলন তার গুরুত্ব হারিয়েছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলির প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা আজও ফুরিয়ে যায়নি, বরং এর রূপ পরিবর্তন হয়েছে। প্রথমত, বর্তমানে একমেরুকেন্দ্রিক বিশ্বে মার্কিন আধিপত্য ও উন্নত দেশগুলোর দাদাগিরি রুখতে উন্নয়নশীল দেশগুলোর একটি শক্তিশালী মঞ্চ প্রয়োজন, যা জোট নিরপেক্ষ আন্দোলন পূরণ করে। দ্বিতীয়ত, আন্দোলনের ফোকাস এখন রাজনৈতিক মুক্তি থেকে অর্থনৈতিক মুক্তির দিকে সরে এসেছে। বিশ্বায়ন ও মুক্ত বাজার অর্থনীতির যুগে উন্নয়নশীল দেশগুলো যাতে উন্নত দেশগুলির দ্বারা শোষিত না হয়, সেই জন্য জোট নিরপেক্ষ আন্দোলন নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। আর বিশ্ব বাণিজ্য সংস্থার মতো ফোরামে গরিব দেশগুলোর স্বার্থ রক্ষায় এই জোট চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করছে। তারপরে তৃতীয়ত, সন্ত্রাসবাদ, জলবায়ুর পরিবর্তন এবং মানবাধিকারের মতো আধুনিক সমস্যার মোকাবিলায় তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে ঐক্য বজায় রাখতে নির্জোট আন্দোলন আজও অপরিহার্য। এবার উপসংহার দেখো। পরিশেষে বলা যায়, নির্জোট আন্দোলন কেবল ছায়াযুদ্ধের নেতিবাচক প্রক্রিয়া ছিল না, বরং এটি ছিল তৃতীয় বিশ্বের দেশগুলির আত্মসম্মান ও অস্তিত্ব রক্ষার একটি ইতিবাচক প্রয়াস। বর্তমানে এর সদস্য সংখ্যা 120-র অধিক, যা সম্মিলিত জাতিপুঞ্জের পরেই বৃহত্তম। যতদিন বিশ্বে ধনী দরিদ্রের বৈষম্য, নব্য উপনিবেশবাদ এবং আন্তর্জাতিক বাণিজ্যের মতো অসমতা থাকবে, ততদিন গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হিসাবে নির্জোট আন্দোলনের প্রাসঙ্গিকতা বজায় থাকবে। এই ছিল তোমাদের টপ মোস্ট দুটি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।